আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। মনোস্যাকারাইড হলো কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে ছোট কার্বোহাইড্রেট, ক্ষুদ্রতম কার্বোহাইড্রেট, যাদেরকে আর বিশ্লেষণ করা যায় না, যাদেরকে আর আদ্র বিশ্লেষণ করার দ্বারা এর থেকে ক্ষুদ্র অন্য কোনো কার্বোহাইড্রেট পাওয়া যায় না, তারাই মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডের মধ্যে আমরা জানি, উদাহরণ হিসাবে জানি গ্লুকোজ। গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজ একটা মনোস্যাকারাইড। এখন মনোস্যাকারাইড সম্পর্কে যখন আমরা জানলাম যে এদেরকে আর ভাঙা যায় না, তাহলে ডাইস্যাকারাইড কোনটা? ডাইস্যাকারাইড হলো সেই সকল কার্বোহাইড্রেট যাদেরকে আদ্র বিশ্লেষণ করলে দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, দুই অণু, এই জন্য এটা ডাইস্যাকারাইড। উদাহরণ হলো সুক্রোজ। আমরা যে চিনি খাই, যেটাকে আমরা খাবারে চিনি, মিষ্টি বাড়ানোর জন্য, মিষ্টি তৈরি করার জন্য যে চিনিটাকে আমরা ব্যবহার করি, রাসায়নিকভাবে এর নাম হলো সুক্রোজ, যার গাঠনিক সংকেতটা আমাদের জানা আছে C12H22O11। এটা হলো সুক্রোজ। এখন এই সুক্রোজকে যখন আর্দ্র বিশ্লেষণ করা হবে, অর্থাৎ পানির সহযোগে ভাঙা হবে, তখন কি পাওয়া যাবে? এই সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করার দ্বারা পাওয়া যাবে এক অণু গ্লুকোজ, যেটাকে বলে C6H12O6। এক অণু গ্লুকোজ পাওয়া যাবে, তার সাথে এক অণু ফ্রুক্টোজ পাওয়া যাবে, এবং সেটারও সংকেত আমরা জানি C6H12O6। এটা ফ্রুক্টোজ, এটা গ্লুকোজ C6H12O6, এটা ফ্রুক্টোজ, তাও C6H12O6। আমরা জানি যে এদের আণবিক সংকেত একই, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। গত ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করেছি যে গ্লুকোজ হলো একটা অ্যালডোজ, কারণ এর মধ্যে আছে অ্যালডিহাইড মূলক, কিটোন মূলক আছে ফ্রুক্টোজের মধ্যে, কাজে এটা হলো একটা ফ্রুক্টোজ, একটা কিটোজ। তাহলে এই যে এক অণু মনোস্যাকারাইড গ্লুকোজ, এটা আরেক অণু মনোস্যাকারাইড ফ্রুক্টোজ, তাহলে দুই অণু মনোস্যাকারাইড কিভাবে পেলাম? এই সুক্রোজের আদ্র বিশ্লেষণ করার দ্বারা আমরা পেলাম। তাহলে সুক্রোজ জিনিসটা তাহলে কি? যে সুক্রোজ তাহলে এটা একটা ডাইস্যাকারাইড। এটাকে কেন আমরা ডাইস্যাকারাইড বলবো যদি বলা হয়? যে এটাকে এই জন্যই ডাইস্যাকারাইড বলা হবে যে তাকে আদ্র বিশ্লেষণ করার দ্বারা দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। একদম সহজ কথা, যে কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করার দ্বারা দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যাবে, সেটা একটা ডাইস্যাকারাইড। এর মধ্যে এক নম্বরে আমরা বলেছি সুক্রোজের কথা, কারণ তার মধ্যে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ আছে। ডাইস্যাকারাইডের আরও উদাহরণ হিসাবে আছে, যেমন স্যালোবায়োজের মধ্যেও দুই অণু গ্লুকোজ আছে, বিটা ডি গ্লুকোজ। স্যালোবায়োজকে আদ্র বিশ্লেষণ করলে দুই অণু বিটা ডি গ্লুকোজ পাওয়া যায়। আরেকটা ডাইস্যাকারাইড আছে ম্যালটোজ। এই ম্যালটোজকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে দুই অণু গ্লুকোজ পাওয়া যাবে, সেটা আলফা ডি গ্লুকোজ। দুই অণু আলফা ডি গ্লুকোজ পাওয়া যাবে ম্যালটোজকে আদ্র বিশ্লেষণ করলে। আচ্ছা, ল্যাকটোজ, সেটাও একটা ডাইস্যাকারাইড, কারণ তাকে আদ্র বিশ্লেষণ করলে এক অণু গ্লুকোজ পাওয়া যাবে আর এক অণু গ্যালাক্টোজ পাওয়া যাবে। তাহলে গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, গ্যালাক্টোজও একটা মনোস্যাকারাইড। যেহেতু দুই অণু মনোস্যাকারাইড পাওয়া যাচ্ছে, কাজেই সেটাও একটা ডাইস্যাকারাইড। কথা ক্লিয়ার? এবার আমরা একটা যে সুক্রোজকে আমরা দেখলাম, এটা একটা ডাইস্যাকারাইড। এখন এই ডাইস্যাকারাইডের মধ্যে আছে এক অণু গ্লুকোজ এবং এক অণু ফ্রুক্টোজ আছে। আমরা গাঠনিকভাবে এটাকে একটু দেখার চেষ্টা করি, এটার গঠনটা কেমন। আমরা এই গ্লুকোজটাকে এখন আঁকবো, ফ্রুক্টোজটাকেও আঁকবো, তাহলে বোঝা যাবে এটা কিভাবে তৈরি হয়। আমাদের যে গ্লুকোজটা আছে, আমরা জানি যে গ্লুকোজের মধ্যে কার্বন আছে 6টা, 2 কার্বন, এই 4 কার্বন, এই 5 কার্বন, এই 5 কার্বন বিশিষ্ট একটা রিং আছে, আর রিংয়ের বাইরে আছে 6 নং কার্বনটা। এই রিংটার নাম পাইরানোজ রিং। গ্লুকোজের রিংটা পাইরানোজ ধরনের, যে রিংয়ের মধ্যে 5টা কার্বন আছে, একটা অক্সিজেন আছে। এই লাস্টের সেই কার্বনটার মধ্যে হাইড্রোজেন আছে 2টা,
একটা হাইড্রোক্সিল আছে CH2OH। এখন এই 1 নং কার্বন, এটা 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং, এই 6 নং কার্বন, এটা হলো আমাদের গ্লুকোজ। এবং গ্লুকোজের মধ্যে যে 1 নং কার্বন, তার যে আরো দুইটা বন্ধন, একটা বন্ধনের মধ্যে হাইড্রোজেন আর একটা হাইড্রোক্সিল, এখন এর উপর নির্ভর করতেছে যে এটা কি আলফা গ্লুকোজ না বিটা গ্লুকোজ। 1 নং কার্বনের মধ্যে এই OH-টা বা হাইড্রোক্সিল গ্রুপটা যদি নিচের দিকে অবস্থান করে, অর্থাৎ আলফা দিকে অবস্থান করে, এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। আর যদি এখানে থাকতো OH-টা, তাহলে সেটাকে বলা হতো বিটা ডি গ্লুকোজ। এখন এই আলফা ডি গ্লুকোজ এবং এর সাথে যখন একটা ফ্রুক্টোজ যুক্ত হবে, তখন সেটা হবে ডাইস্যাকারাইড, সুক্রোজ। এখন আমরা আরেকটা গ্লুকোজের সাথে এখন আরেকটা ফ্রুক্টোজকে আমরা যোগ করার চেষ্টা করি। একটা ফ্রুক্টোজকে আমরা আঁকি এখানে, অক্সিজেন, কার্বন, এই কার্বন, 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 এই কার্বন, 1 2 3 4, এই 4টা কার্বন রিং এর মধ্যে থাকবে, 4টা কার্বন এবং একটা অক্সিজেন। তাহলে এইটাকে বলা হয় ফিউরানোজ। ফ্রুক্টোজের রিং ফিউরানোজ ধরনের আমরা জানি। এর বাইরে আছে 1 নং কার্বন এবং 6 নং কার্বন। এই দুইটা কার্বন ফ্রুক্টোজের এই 1 নং এবং 6 নং কার্বন এই রিং এর বাইরে থাকে, বাইরে থাকে, কারণ ফিউরানোজ রিং এর মধ্যে থাকে 4 কার্বন আর একটা অক্সিজেন। তাহলে এটাও CH2OH, এটাও CH2OH, দুইটা হাইড্রোজেন এবং একটা হাইড্রোক্সিল থাকে মধ্যে। এখন আমাদের বন্ধন, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই দুইয়ের বন্ধনটা কোথায় হবে? দুইয়ের বন্ধনটা কোথায় হবে? আমরা এটাকে এখন একটু বন্ধন দ্বারা যুক্ত করতে চাইতেছি। তো এই বন্ধনটা হবে কার সাথে? গ্লুকোজের 1 নং এর সাথে আর ফ্রুক্টোজের 2 নং এর সাথে। গ্লুকোজের 1 নং কার্বনের আর ফ্রুক্টোজের এটা 1 নং, এটা 2 নং কার্বন। এই 2 নং কার্বনের সাথে আরেকটা OH আছে, OH আছে, কার্বনের 4 হাত, 1 2 3 4। এই OH বা হাইড্রোক্সিল মূলকের সাথে এই গ্লুকোজের 1 নং কার্বনের এই হাইড্রোক্সিল মূলকের মধ্যে এই বন্ধনটা তৈরি হবে। তাহলে এখানে OH এবং OH, এই দুই OH এর মধ্যে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি তৈরি হয়ে যাবে। OH আর H মিলে এখনো পানি তৈরি হয়ে যাবে, আর একটা অক্সিজেন থেকে যাবে এই বন্ধনের মধ্যে। তখন এই যে বন্ধনটা তৈরি হবে, এই যে বন্ধনটা তৈরি হবে, এই বন্ধনটার নাম হবে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে এখান থেকে এক অণু পানি সরে যাবে, আর গ্লাইকোসাইডিক বন্ধনের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যুক্ত হবে। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যুক্ত হয়ে এখন যে যৌগটা তৈরি হইল, এটার নামই হলো সুক্রোজ। এটার নাম হলো সুক্রোজ। এটা একটা ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইড। এবং এই ডাইস্যাকারাইডের মধ্যে এখনো গ্লুকোজ এবং এখনো ফ্রুক্টোজ আছে। আমরা এই মাত্র দেখলাম যে গ্লুকোজের 1 নং এর সাথে ফ্রুক্টোজের 2 নং কার্বনের মধ্যে এই বন্ধনটা তৈরি হলো, এটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এমনিভাবে যে কোনো 2 অণু মনোস্যাকারাইড এই গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়। সেটা আমাদের সেলোবায়োজের মধ্যে, সেটা ম্যালটোজের মধ্যে, সেটা ল্যাকটোজের মধ্যে, এই সবগুলো ডাইস্যাকারাইডের মধ্যে এমনিভাবে বন্ধন তৈরি হয়ে এরা যুক্ত হয়ে ডাইস্যাকারাইড তৈরি করে। এখন প্রশ্ন হবে, তাহলে অলিগোস্যাকারাইডের মধ্যে কি আছে? আমরা গত ক্লাসে শিখেছি যে অলিগোস্যাকারাইড, যে এখানে তো 2 অণু মনোস্যাকারাইড আছে, তো এটার সাথে যদি এদিক দিয়ে এখন আরেক অণু মনোস্যাকারাইড যুক্ত হয়, তাহলে তো 3 অণু মনোস্যাকারাইড হবে। তাহলে 3 অণু মনোস্যাকারাইড, তখন সেটার নাম হবে ট্রাইস্যাকারাইড। এরকম ভাবে 4 অণু, 5 অণু, এরকম ভাবে 10 অণু পর্যন্ত মনোস্যাকারাইড পরস্পর যুক্ত হয়ে যে কার্বোহাইড্রেটটা তৈরি হবে তার নাম অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইডের মধ্যে 3 অণু মনোস্যাকারাইড যুক্ত হইতে পারে। যেমন উদাহরণ হিসাবে বলা যায় রেফিনুজের কথা। রেফিনুজ, তার মধ্যে যদি তাকে আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে 3 অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। এর মধ্যে আছে গ্লুকোজ, আছে ফ্রুক্টোজ, আছে গ্যালাক্টোজ। তাহলে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই 3 অণু মনোস্যাকারাইড মিলিত হয়ে তৈরি হয়েছিল রেফিনুজ। আর তাকে যখন আবার আদ্র বিশ্লেষণ করা হবে, পানি দিয়ে ভাঙ্গা হবে, তখন সেখান থেকে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং রেফিনুজকে পাওয়া যাবে। তাহলে এই যে 3 অণু
মনোস্যাকারাইড মিলে একটা অণু হইল, এটার নাম ট্রাইস্যাকারাইড। আর এই ট্রাইস্যাকারাইড থেকে শুরু করে অর্থাৎ 3 অণু মনোস্যাকারাইড থেকে শুরু করে 10 অণু মনোস্যাকারাইড পর্যন্ত পাওয়া যাবে যে কার্বোহাইড্রেট আদ্র বিশ্লেষণের দ্বারা, তাকেই বলা হবে অলিগোস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড কোনটা? আমরা বলেছি পলিস্যাকারাইডকে আদ্র বিশ্লেষণ করার দ্বারা অসংখ্য অণু মনোস্যাকারাইড পাওয়া যায়, অসংখ্য অণু মনোস্যাকারাইড পাওয়া যায়। যেমন বলা হয়েছে স্টার্চের কথা, এক অণু স্টার্চকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কমপক্ষে 1200 অণু গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ পাওয়া যাবে, 1200 অণু আলফা ডি গ্লুকোজ পাওয়া যাবে। এক অণু সেলুলোজকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে কমপক্ষে 300 অণু, 300 থেকে 3000 অণু পর্যন্ত বিটা ডি গ্লুকোজ পাওয়া যাবে। এটা পলিস্যাকারাইড। তাহলে পলিস্যাকারাইড হলো ওই সমস্ত কার্বোহাইড্রেট যাদেরকে আদ্র বিশ্লেষণ করার দ্বারা অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে আমরা এখন একটু দেখব যে স্টার্চ নামক যে পলিস্যাকারাইডটা আছে সেটার গঠনটা কেমন। আমরা জানি যে আমাদের এই গ্লুকোজটা, এটা একটা আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ। এই আলফা ডি গ্লুকোজের মধ্যে ওএইচ আছে এখানে আলফা অবস্থানে। এখন এই গ্লুকোজটার সাথে যদি এদিক দিয়ে আমরা আরেকটা গ্লুকোজকে যুক্ত করি, আরেকটা গ্লুকোজকে আমরা যুক্ত করতে পারি, কার্বন কার্বন, এটা একটা গ্লুকোজ আলফা ডি গ্লুকোজ। হ্যাঁ, এখানে ওএইচ আছে, এখানে এইচ আছে, এখানে ওএইচ আছে, এটা একটা আলফা ডি গ্লুকোজ। এখন এই আলফা ডি গ্লুকোজের সাথে আলফা ডি গ্লুকোজকে আমরা যুক্ত করব প্রথমে একটা বন্ধনের মাধ্যমে, যেটার নাম গ্লাইকোসাইডিক বন্ধন। এখন সেই গ্লাইকোসাইডিক বন্ধনের মধ্যে বন্ধনটা কোন দিক দিয়ে হবে? আমরা একটু আগে দেখেছিলাম যে গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যুক্ত হয়েছিল, 1 নং কার্বনের সাথে ফ্রুক্টোজের 2 নং কার্বনের, কিন্তু এখানে তো দুইটাই গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ দুইটাই। এখন এই দুইটা আলফা ডি গ্লুকোজ বন্ধনের দ্বারা যুক্ত হবে কত নং কার্বনের সাথে কত নং? আমাদের জানতে হবে যে এটা যখন স্টার্চ গঠন করবে তখন যে শিকলটা তৈরি হবে সেই শিকলের মধ্যে গ্লুকোজের সাথে গ্লুকোজ বন্ধন তৈরি করবে 1 নং এর সাথে 4 নং। তাহলে 1 নং এর সাথে 4 নং যখন করবে, আমরা তো জানি যে এই কার্বনটার যে আরো হাত আছে, একটা হাতের মধ্যে হাইড্রোজেন, একটার মধ্যে হাইড্রোক্সিল মূলক, তো এই হাতটার মধ্যে এখানে হাইড্রোক্সিল মূলক আছে, হাইড্রোজেন মূলক আছে। তো এখন এই হাইড্রোক্সিল মূলক আর এদিকে 1 নং এর সাথে যে হাইড্রোক্সিল মূলক আছে, তো এরা দুইজন বন্ধন তৈরি করবে 1 নং এর সাথে 4 নং। তাহলে OH আর H মিলে যখন এখান থেকে পানি হয়ে যাবে, OH মিলে পানি হয়ে যাবে আর একটা অক্সিজেন থেকে যাবে, তখন এই অক্সিজেনটা দিয়েই এখানে হাইড্রোক্সিল বন্ধনটা, গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হবে। তাহলে এখানে এই বন্ধনটার নামই হবে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এই গ্লাইকোসাইডিক বন্ধনটা হলো আলফা কত, এখানে 1 আর এখানে 4, এজন্য এটার নাম আলফা 1,4 লিঙ্কেজ। এই বন্ধনটার নাম আলফা 1,4 লিঙ্কেজ। কেন? কারণ একটি গ্লুকোজের 1 নং কার্বনের সাথে অপর গ্লুকোজের 4 নং কার্বনের মধ্যে এই বন্ধনটা তৈরি হবে, এজন্য এটা আলফা 1,4 লিঙ্কেজ। এখন ঠিক এমনিভাবে এই গ্লুকোজের সাথে একটার সাথে আরেকটা এই যে বন্ধনটা তৈরি হলো, যেটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়, এখন তার এই গ্লুকোজটা এখন আবার বন্ধন তৈরি করবে, আবার বন্ধন তৈরি করবে আরেকটা গ্লুকোজের সাথে। এখন আরেকটা গ্লুকোজ যদি আমরা এখানে আঁকি, অক্সিজেন দিলাম, সাথে কার্বন, এইভাবে কার্বন দিয়ে কার্বন, এটা 6 নং কার্বন CH2OH, এদিকে 1 নং এর সাথে H আছে, সাথে OH আছে, এটাও আলফা ডি গ্লুকোজ। এখন আরেকটা আলফা ডি গ্লুকোজ যুক্ত হবে, তাও 1 নং কার্বনের সাথে 4 নং কার্বনের মধ্যে বন্ধন তৈরি হবে, এখানে OH আছে। এখন এই OH 1 নং এর OH এবং 4 নং এর OH এর মধ্যে আবার বন্ধন তৈরি হবে, আবার 1 অণু পানি এখান থেকে সরে যাবে। তাহলে 1 অণু পানি সরে গিয়ে একটা অক্সিজেনকে রেখে এখানে আবার একটা বন্ধন তৈরি হবে, এই বন্ধনটা তৈরি হবে, যেটাকে আবার বলা হবে গ্লাইকোসাইডিক বন্ধন। এখন এমনিভাবে গ্লুকোজ অণু একটির সাথে একটি হাজার হাজার, 100 থেকে 1000 পর্যন্ত, আমরা জানি যে 1200 থেকে 6000 পর্যন্ত এরকমভাবে যুক্ত হইতে থাকবে। তাহলে গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ, এই অসংখ্য আলফা ডি গ্লুকোজ যখন পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে শিকলটা তৈরি করবে, এটার নামই হবে স্টার্চ, তাহলে স্টার্চের মধ্যে আমরা যে দেখতেছি গ্লুকোজ আছে, তা আমি এখন
অসংখ্য গ্লুকোজকে আঁকবো, এত গ্লুকোজ না এঁকে আমি কি করব, একটা গ্লুকোজকে এইভাবে এঁকে তাকে N লিখে দিব। তার মানে এটার দ্বারা বোঝা যাবে যে এখানে আরও অনেক গ্লুকোজ আছে, আরও অনেক গ্লুকোজ আছে। তাহলে এই যে স্টার্চ অণুটা, এই স্টার্চটার ক্ষেত্রে আমাকে একটু খেয়াল করতে হবে যে স্টার্চ একটা পলিস্যাকারাইড এবং স্টার্চ একটা পলিমার, এবং যেই পলিমারের ক্ষেত্রে মনোমার হলো আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ এরকমভাবে যুক্ত হয়েই স্টার্চ নামক এই পলিমারটা বা পলিস্যাকারাইডটা তৈরি হয়েছে, তার মনোমারের নাম আলফা ডি গ্লুকোজ। এখন আমাদের জানতে হবে যে স্টার্চের মধ্যে যে পলিস্যাকারাইডটা, যে পলিমারটা আছে বা যে শিকলটা আছে, যে স্টার্চের মধ্যে এরকম দুই প্রকারের শিকল আছে বা দুই রকমের পলিমার আছে বা দুই রকমের চেইন আছে, যে একটার নাম অ্যামাইলোজ আর একটা অ্যামাইলোপ্যাকটিন। স্টার্চের মধ্যে দুই ধরনের পলিস্যাকারাইড বা পলিমার আছে, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন, যার মধ্যে পরিমাণের ভিত্তিতে অ্যামাইলোজ বলা হয়েছে 22%, 22%, আর অ্যামাইলোপ্যাকটিন 78 বা 78%। অ্যামাইলোপ্যাকটিনের পরিমাণটা বেশি। এখন আমরা একটু জানার চেষ্টা করি যে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিনের পার্থক্যটা কি। পার্থক্য একটা জায়গায় যে অ্যামাইলোজের মধ্যে যে শিকলটা আমরা এখন এঁকেছি, এই শিকলটাই মূলত অ্যামাইলোজ, অ্যামাইলোজ, এটা শিকলটা অ্যামাইলোজ। তাহলে অ্যামাইলোপ্যাকটিনটা কেমন, যে অ্যামাইলোপ্যাকটিনের মধ্যেও এরকম শিকল আছে, অ্যামাইলোপ্যাকটিনের মধ্যেও আছে, তবে তার মধ্যে অতিরিক্ত কি থাকবে, অ্যামাইলোপ্যাকটিনের মধ্যে অতিরিক্ত যেটা থাকবে সেটা হলো এর সাথে শিকল থাকবে, শাখা শিকল যুক্ত হবে। এই লম্বা শিকলের সাথে আবার শাখা শিকল থাকবে বিভিন্ন জায়গায়। এখন সেই শাখা শিকলটা এসে যুক্ত হবে কিভাবে, কোন জায়গা দিয়ে যুক্ত হবে, সেটা যুক্ত হবে এই 6 নং কার্বনের সাথে। কয় নং? 6 নং। কিভাবে যুক্ত হবে 6 নং এর সাথে আমরা একটু দেখি। যে এটা হলো আমাদের অক্সিজেন, এই হলো কার্বন, কার্বন, এটা কার্বন, এই কার্বন আছে কার্বন, এটা হলো একটা গ্লুকোজ CH2OH, এটা একটা গ্লুকোজ আছে। আমাদের এই কার্বনটা আমরা জানি যে আমাদের এই কার্বনটা হলো 1 নং কার্বন, 1 নং কার্বন। তাহলে এই 1 নং কার্বনের সাথে এই 6 নং কার্বনের মাঝে এখন বন্ধন তৈরি হবে, 1 নং এর সাথে 6 নং। 1 নং এর সাথে 6 নং কিভাবে বন্ধনটা তৈরি হবে, সেই গ্লাইকোসাইডিক বন্ধনের যে পুরনো রূপ আছে এই রূপেই। কিভাবে, যে এখানে CH2OH এর মধ্যে, এখানে OH আছে, এখানে যে কার্বনটা আছে সেই কার্বন থাকবে এবং তার সাথে এখানে একটা অক্সিজেন থাকবে, বাকি দুইটা হাত থাকবে। তাহলে এই এক অণু পানি সরে গিয়ে সেখানে অক্সিজেন রেখে যাবে এবং এই গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি হবে, এদিকে দুই দিকে H থাকবে। তাহলে এখন এই যে অক্সিজেনটা মাঝখানে আছে, যে এটা এখানে ছিল, এখানে ছিল, প্রত্যেকটা গ্লাইকোসাইডিক বন্ধনের মধ্যে আছে, যে এই কার্বনের OH এর সাথে এই 6 নং কার্বনের OH এর মধ্যে গ্লাইকোসাইডিক বন্ধনটা তৈরি করে এখানে অক্সিজেনটা আছে। তাহলে আমরা লক্ষ্য করলাম যে এখানে একটা বন্ধন তৈরি হলো, গ্লাইকোসাইডিক বন্ধন, কিন্তু এই বন্ধনটা হলো আলফা 1,6 লিঙ্কেজ, আলফা 1,6, 1 নং কার্বন এবং 6 নং কার্বনের মধ্যে আলফা 1,6 লিঙ্কেজ। আর এই লিঙ্কেজটা হলো আলফা 1,4 লিঙ্কেজ, এটা আলফা 1,4 লিঙ্কেজ, এর পরেরটা আলফা 1,4 লিঙ্কেজ। মানে এই শিকলের মধ্যে হলো আলফা 1,4 লিঙ্কেজ আর এখানে হলো আলফা 1,6 লিঙ্কেজ। এখন যে শিকল যুক্ত এই যে পলিস্যাকারাইডটা তৈরি হলো, এটাই হলো আমাদের অ্যামাইলোপ্যাকটিন, অ্যামাইলোপ্যাকটিন। তাহলে অ্যামাইলোজ সেটা হলো সরল শিকল বিশিষ্ট, আর অ্যামাইলোপ্যাকটিনটার মধ্যে শাখাযুক্ত শিকল, শাখা থাকবে তার মধ্যে এরকমভাবে 1 নং আর 6 নং এর মধ্যে বন্ধনের মাধ্যমে এরকম শাখা এসে যুক্ত হবে। অ্যামাইলোপ্যাকটিন 78% আছে আর অ্যামাইলোজ থাকে 22%। আর টোটাল এই যত রকমের স্টার্চ আছে পরিবেশের মধ্যে, এই সব জায়গার মধ্যে স্টার্চের মধ্যেই এরকমভাবে অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন থাকবে, হয়তো কোথাও কম কোথাও বেশি। এবার আমরা একটু সেলুলোজটাকে দেখে নিই। সেলুলোজ, এই যে গ্লুকোজটা, গ্লুকোজের মধ্যে OH-টা যদি নিচের দিকে থাকে এইভাবে, তাহলে এটাকে বলা হয় আলফা ডি গ্লুকোজ। কিন্তু এই OH যদি উপরে থাকে, OH, এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ। হাইড্রোক্সিল উপরে, হাইড্রোজেন নিচে, এটাকে বলা হয় বিটা ডি গ্লুকোজ। এখন এই বিটা ডি গ্লুকোজের সাথে বিটা ডি গ্লুকোজ যখন যুক্ত হবে, অক্সিজেন, কার্বন, 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 এই CH2OH, আর এই কার্বনের সাথে OH-টা উপরে থাকবে,
এইচটা নিচে থাকবে, তখন এটার নাম হবে বিটা ডি গ্লুকোজ। এখন এই বিটা ডি গ্লুকোজের সাথে বিটা ডি গ্লুকোজ বন্ধন কোন দিক দিয়ে করবে, কিভাবে করবে? বন্ধনটা সেই আগের মতোই হবে, 1 নং এর সাথে 4 নং সাথে 4 নং এই ওএইচ এর সাথে। তাহলে কার্বনের সাথে 4 নং কার্বনের এই ওএইচ এর সাথে 1 নং কার্বনের এই ওএইচ এর মধ্যে যে বন্ধনটা হবে সেটা হবে গ্লাইকোসাইডিক বন্ধন। এবং সেই গ্লাইকোসাইডিক বন্ধনটা যেহেতু ওএইচ এখানে উপরে এখানে নিচে, তখন বন্ধনটা হবে কোনাকুনি আকারে, যে ওএইচটা এইভাবে হবে, এইভাবে বন্ধনটা তৈরি হবে। এই রকম একটা বন্ধন উপরে নিচে হবে, গ্লাইকোসাইডিক বন্ধনটা এরকম উপরে নিচে হবে। তাহলে এটা যে হলো, এখন এটাও কিন্তু আলফা, এটা আলফা নয়, এটা বিটা। তাহলে বিটা 1,4 লিঙ্কেজ, যেহেতু এই গ্লুকোজটা বিটা গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, এটাও বিটা ডি গ্লুকোজ 1 এবং 4 এর মধ্যে হয়েছে, এই জন্য এটা বিটা 1,4 লিঙ্কেজ। এবং পরবর্তীতে যে আরেকটা গ্লুকোজ তার সাথে বন্ধন তৈরি করবে, বিটা গ্লুকোজ, কার্বন কার্বন কার্বন, এখানে 6 নং কার্বন CH2OH, আর এখানে OH উপরে, H নিচে, আর এখানে OH আছে নিচে, এখানে OH উপরে। এই OH এর মধ্যে আবারও সেই বন্ধনটা তৈরি হবে কোনাকুনি আকারে, উপরে নিচের মধ্যে বন্ধনটা তৈরি হবে, আরেকটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হলো বিটা 1,4 লিঙ্কেজ। তাহলে বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে বিটা ডি গ্লুকোজ যুক্ত হলো বিটা ডি গ্লুকোজের সাথে, তার সাথে আবার আরেকটা যুক্ত হলো, আর এইরকম ভাবে যে শিকলটা তৈরি হবে বিটা ডি গ্লুকোজের, শত শত বিটা ডি গ্লুকোজ এরকম ভাবে যুক্ত হয়ে যে পলিমারটা তৈরি করবে তার নাম হবে সেলুলোজ। তাহলে সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের পলিমার। এই জন্য বিটা ডি গ্লুকোজ একেবারে কম যদি হয় তাও 300 থেকে 3000 বিটা ডি গ্লুকোজ যুক্ত হয়ে সেলুলোজ তৈরি করবে। তখন আমরা কি করব, সবগুলো না একে এরকম ভাবে একটাকে এইভাবে এন দিয়ে দিব, যেটা বোঝা যাবে যে এখানে অসংখ্য বিটা ডি গ্লুকোজ আছে। তাহলে অসংখ্য বিটা ডি গ্লুকোজ এরকম ভাবে গ্লাইকোসাইডিক বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে, বিটা 1,4 লিঙ্কেজের মাধ্যমে যুক্ত হয়ে এরকম সেলুলোজ তৈরি করবে। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।